আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্বে আসছি। তো এখন আমাদের ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি একটু ছোট করার চেষ্টা করবো। তো আমি যদি সরকার ভাই এপ্রিল মাসে আসি 2026-এর, তাহলে আমার স্কাইপিতে মানে জাপানি স্কুলের সাথে যে ইন্টারভিউ আপনার ব্যবস্থা করবেন, সেটা কোন মাসের দিকে হবে? অ্যারাউন্ড আগস্টের মিডল বা কোন স্কুলগুলো আরো দ্রুত শুরু করে দেয়। আর একটু বলে রাখি, সেটা হচ্ছে টোকিওর স্কুলগুলো অনেক রাশ, অনেক বিজি, অনেক স্কুল আছে তারা অ্যাডভান্স 1 বছর আগে স্কাইপি টেস্ট নিয়ে নেয়। তার মানে যারা 2026 সালের এপ্রিল সেশনের ছাত্র খুঁজতেছে বা ছাত্র নিতে আগ্রহী, তারা অলরেডি 2025 সালের এপ্রিলে স্কাইপ ইন্টারভিউ কমপ্লিট করে ফেলেছে। এরকম আছে। তবে স্কুল ভেদে এটা ফাস্টলি টু লেটলি এরকম হয়, তবে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে আগস্ট। আচ্ছা, এখন আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে সরকার ভাই, সেটা হলো আপনি জানেন যে আমার ইউটিউব চ্যানেলটা অনেক নতুন, জাস্ট 2-2.5 মাস, এবং আমার ভিউয়াররা এতই ভালোবাসা দিয়েছে, তাদের লাইফটা ইজি করার জন্য কিন্তু আজকে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি, যেন তারা বুঝতে পারে কোন জায়গাগুলো সাবধান হতে পারে। তো এইখানে আমি যেটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আমাকে অনেক ছোট ভাই বলছে তাদের ফাইন্যান্সিয়াল সমস্যা, কত টাকা আপনার সলভেন্সি ব্যাংক সার্টিফিকেট দেখাতে হবে, এবং সেই ক্ষেত্রে তারা কিভাবে স্টেপ বাই স্টেপ রেডি হতে পারে, এই বিষয়ে আপনি টোটালি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশে সব ধরনের ডকুমেন্ট আপনি সহজে অ্যারেঞ্জ করতে পারলেও ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এটাতে কিন্তু সবারই একটা প্রবলেম থাকে, কারণ এখানে একটা বড় অ্যামাউন্ট শো করতে হয়, যেটা সবার সবসময় থাকে না। তো এমনি স্কুলগুলোতে এখন আবার ওই ঘুরে ফিরে এই ক্যাটাগরি স্কুলের কথা যদি আমি বলি, এই ক্যাটাগরির স্কুলের রিকোয়ারমেন্ট এবং ক্যাটাগরির বাইরের স্কুলগুলোর রিকোয়ারমেন্ট একটু অন্যরকম। এই ক্যাটাগরি স্কুলগুলোর রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে জাপানিজ ইয়েনে প্রায় 30 লাখ ইয়েন, 30 লাখ বাংলা টাকায় অ্যারাউন্ড 25 থেকে 26 লাখ এরকম হয়, যে এটা দেখালে তোমার জন্য সেফ। কারণ তুমি যখন 1 বছর এখানে জাপানে থাকবা, 1 বছরের টিউশন ফি, অ্যাডমিশন ফি প্লাস তোমার লিভিং কস্ট সব ক্যালকুলেশন করার পরে যদি হিসাব করি, সেক্ষেত্রে বছরে ইয়ারলি 30 লাখ ইয়েনের মতো ওরা চিন্তা করে, কারণ ওদের লাইফ এক্সপেন্সের ধারণা তো অন্যরকম। যেমন একটা ফ্ল্যাট নিয়ে থাকতে হবে। এখন আমরা তো বাংলাদেশ শেয়ার হাউসে থাকি, সেক্ষেত্রে এত খরচ হয় না, কিন্তু ওরা তো ওইভাবে ক্যালকুলেশন ওদের স্ট্যান্ডার্ডে। এই জন্য 25 লাখ বাংলা টাকা, 25 লাখ টাকার কথা বলে যে এটা তোমরা ডিপোজিট হিসাবে দেখাবে অবশ্যই। এখন যারা 25 লাখ দেখাতে পারে না, তারাও কিন্তু প্রসেসিং করার সুযোগ আছে, 20 লাখ, 18 লাখ এরকম। তবে আমরা যেটা করি, যাদের ব্যালেন্স একটু কম আছে, তাদের যদি কোনো অ্যাসেট থাকে, ঢাকাতে কোনো ফ্ল্যাট বা কোনো দোকান আছে যেটা ভাড়া দিয়ে সে ইনকাম করতেছে, তখন ওইটার দলিল বা ওই দোকানের যে কন্ট্রাক্ট, ওইটা আমরা সাথে জমা দিই, এবং ওইটার যে কারেন্ট ভ্যালু যেটা আছে ওইটা বলি আমরা যে এটার কারেন্ট ভ্যালু এত আছে। তার মানে আপনি এটা বুঝাতে চাইলেন যে আমার 16 লাখ টাকা ক্যাশ আছে কিংবা 18 লাখ টাকা, এটা ব্যাংকে আমি দেখাইলাম, আর বাকি 5, 6, 7 লাখ টাকা যেটাই হোক, সেটা আমার এই অ্যাসেটটা আছে, এই অ্যাসেট থেকে ইনকাম হয়, কিংবা এই অ্যাসেটটা বিক্রি করলে আমি এরকম টাকার মালিক হতে পারি, এইভাবে আপনারা কভার করতেছেন? হ্যাঁ, এইভাবে কভার করি। সেক্ষেত্রে অনেকে হয়তো প্রশ্ন করবে এটাতে কোনো রিস্ক আছে কিনা। রিস্ক আসলে এটা ইমিগ্রেশন কিভাবে ইভ্যালুয়েশন করবে আমাদের তো জানা নেই, কারণ এটা একান্তই ওদের ইন্টারনাল এবং খুব সিক্রেট বিষয়। তবে আমি মনে করি যারা অবৈধ পন্থায় স্টেটমেন্ট তৈরি করেন, তাদের ওই তুলনায় এই পন্থায় ডকুমেন্ট তৈরি করা অনেকটাই ভালো। রিজেক্ট হলে তাকে রিঅ্যাপ্লাই করার সুযোগ থাকে। রাইট। কিন্তু আমি যদি জাল ডকুমেন্টস বানাই, রিজেক্ট হই, তাহলে তো আমার আর সব শেষ। মানে আগামী 10 বছর হয়তো বা আপনি বিভিন্ন ওয়েতে, শুধু স্টুডেন্ট ভিসায় না, যে কোনো ভিসায় আপনি আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। রাইট। তাহলে আপনি আরেকটা যেটা শুনতে চাচ্ছি, যে তার মানে আমি বুঝলাম যে 25-26 লাখ টাকা হলে বেটার হয়, 20-22 লাখ 25 লাখ টাকা তো এটা করা যায়, 18-20 লাখ টাকা তো করা যায়। তো আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে, আমি তো সামনের বছর 2026-এ এপ্রিলে যাব, এখন মে মাস, তাহলে আমি আমার অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকালে সুবিধা হয়? আমি কি একবারে ঢুকাই দিব,
না ধাপে ধাপে একটু করে ঢুকাই দিয়ে ব্যালেন্সটা তৈরি করবো? ধন্যবাদ। বাংলাদেশের আপনার ফ্যামিলি স্ট্রাকচার যেভাবে, বাংলাদেশ কিন্তু সবাই আত্মীয় স্বজন থেকে শুরু করে রিলেশনের বন্ডিংটা অনেক ভালো, যেটা জাপানে নাই। রিলেশনের বন্ডিং থাকার কারণে অনেকে কিন্তু সহায়তা করে, যে আমার কাছে আছে, তুমি তোমার অ্যাকাউন্টে নিয়ে রাখো, শো করো। সেক্ষেত্রে বড় বড় ট্রানজাকশন কিন্তু করে ফেলে। তবে এটা আসলে জাপানের ইমিগ্রেশনও কিন্তু অনেক স্মার্ট, তারাও কিন্তু ইনফরমেশন গুলো আগে থেকেই থাকে ওনাদের কাছে। তো এজন্য আমরা অবশ্যই, যেহেতু 2026 সালের এপ্রিল সেশনের জন্য যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমরা আপনাকে অবশ্যই পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি আপনার কাগজটা যেহেতু সেপ্টেম্বরে আমাদের ফাইনাল ডকুমেন্ট ইমিগ্রেশনে জমা হবে, সেপ্টেম্বর পর্যন্ত আপনি সিমুলেশন করে 25 লাখ যদি রাখতে চান, সেক্ষেত্রে আপনার মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত কত মাস হয় এটাতে একটা সিমুলেশন করেন, যে আপনার প্রতি মাসে কত রাখার প্রয়োজন। 4 লাখ 5 লাখ করে যেটা হয়, সে ধরেন এখন 5 মাস বাকি আছে, তাহলে আমি মোটামুটি 4 লাখ কিংবা 5 লাখ করে দিয়ে জিনিসটা কভার করে নেব। বা আপনি 2 লাখ করতে পারেন, এক মাসে 2 বার ট্রানজাকশন করলেন, আচ্ছা 2 লাখ এরকমও করতে পারেন। আচ্ছা, এভাবে আপনি সিমুলেশন করেন। কারণ যখন আপনি জাপানের এম্বাসিতে যাবেন ইলিজিবিলিটি ওঠার পরে, তখন কিন্তু আপনাকে আবার লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট জমা দিতে হবে। রাইট। তো আপনি যদি ওই টাকা ডিপোজিটের ধারাবাহিকতাটা না থাকে, এম্বাসিও কিন্তু বুঝবে যে আপনি কারো কাছ থেকে টাকাটা নিয়ে অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো এটা যাতে না বোঝে। তার মানে সরকার ভাই, আমাদের জাপান থেকে সিওই পাওয়ার পরে আমরা বাংলাদেশে যখন আবার ভিসা অ্যাপ্লাই করব, তখন বাংলাদেশে এমবেসি আবার আমাদের যে ফাইন্যান্সিয়াল স্পন্সর, যে গ্যারান্টার হচ্ছে ফাইন্যান্সিয়াল, তার ইনকাম মানে 6 মান্থের ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, পাশাপাশি সলভেন্সিও লাগবে। আচ্ছা, তবে আমি আরেকটা বিষয় যেটা ভিউয়ার্সদের বলতে চাই, আপনারা যারা আসার জন্য যে টাকাটা খরচ হবে, যেমন টিউশন ফি টাকা, হ্যাঁ, প্রসেসিং ফি টাকা, এই টাকাটা কিন্তু আপনারা 25 লাখ থেকে পেমেন্ট করতে পারবেন। এটার জন্য ভিন্ন করে অ্যারেঞ্জ করার প্রয়োজন নেই। তো আপনি এম্বাসিতে যাওয়ার সময় যখন আপনার ব্যালেন্স 25 লাখ থেকে যদি কথার কথা আমি 10 লাখ মাইনাস করি, 15 লাখ টাকা ব্যালেন্স থাকলে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ আপনি আপনার প্রসেসিং করতেছেন, যেহেতু আপনি টিউশন ফি জাপানে পাঠিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ওই টাকাটা তো এখান থেকেই যাবে। আচ্ছা, এটাতে কোনো সমস্যা নেই। এজন্য 25 লাখের বাইরে 10 লাখ অ্যারেঞ্জ করতে হবে এরকম আমরা বলি না। আমার নেক্সট প্রশ্নটা হলো সরকার ভাই, সেটা হলো যে আমরা ফাইন্যান্সিয়ালও বুঝলাম, যে গ্যারান্টার হচ্ছে সে বাবা মা কিংবা আত্মীয় স্বজন যেই হোক, সেই ক্ষেত্রে তার যে রিকোয়ারমেন্ট গুলা এবং কি জিনিসগুলো সতর্ক হওয়া উচিত? আচ্ছা, নরমালি যারা স্পন্সর, এখন অনেকে বলে যে কে কি স্পন্সর হতে পারবে, কোন পর্যন্ত। আমরা সবাইকে পরামর্শ দিই যে তোমার যদি বাবা মা ভাই বোন যাদের সরাসরি ব্লাড রিলেশন আছে, এদের ক্ষেত্রে হলে খুবই ভালো। তারপরে আপনি চাচা মামা খালু, হ্যাঁ, খালা, এগুলো ইউজ করতে পারবেন। বাট একেবারে আউট অফ ব্লাড রিলেশনের বাইরে গেলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়, অনেক সময় রিস্ক থাকে এটা হবে কিনা। এই জন্য স্পন্সর রিলেশনস প্রমাণের জন্য ডকুমেন্ট, বাবা মা হলে তো তেমন জটিল কিছুই না। যদি মামা বা খালা বা খালু হয়, সেক্ষেত্রে উভয়ের আপনার এনআইডির কপি, যেখানে আপনার মামা হলে তাহলে আপনার মামার সম্পর্ক আছে, আপনার নানার নাম যেহেতু এক, ওইভাবে কানেকশন করে দিতে হয়। আচ্ছা, আর এর বাহিরে প্রয়োজন হয় তার ইনকাম সার্টিফিকেট লাস্ট 3 ইয়ার্স এর, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাস্ট 3 ইয়ার্স এর, তারপরে আপনার ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম সোর্স। সে যদি ব্যবসায়ী হয় তাহলে তাকে ট্রেড লাইসেন্স জমা দিতে হয়, বা সে এমপ্লয়ি হলে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট জমা দিতে হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আমি যেটুকু ফিল করি, আপনার স্পন্সর যে হবে, যে আপনাকে পে করবে টাকা, আপনার জাপানের এই জায়গাটা আমাদের অনেক ক্লিয়ার হওয়া উচিত, এবং এটা একটা ইম্পর্টেন্ট জায়গা অবশ্যই। কারণ জাপানিজ গভর্নমেন্টকে আপনি বলতেছেন যে আমি আমার টাকা দিয়ে তোমার দেশে যাই পড়বো, আমি ওখানে পার্ট টাইম কাজ করে পড়বো, এটা না, তাহলে তো ভিসা হবে না। আমরা এখানে পার্ট টাইম কাজ করি ঠিকই, কিন্তু ওইটা তো প্রথমে বলা যাবে না, আমি আমার টাকা আছে, আমি ক্যাপাবল, আমার টাকা দিয়ে আমি তোমার দেশে যাই পড়ে আসবো। এইটা হচ্ছে আমাদের মূল মন্ত্র হইতে হবে। হ্যাঁ, অবশ্যই। তাই সরকারকে আমরা ফাইন্যান্সিয়ালটাও বুঝলাম, এখন ইন্টারভিউ বুঝলাম। তাহলে সে আমাদের আপনার অগাস্ট সেপ্টেম্বরে যে ইন্টারভিউ নিলেন স্কাইপিতে জাপানি স্কুল থেকে, আমরা ওটা টিকে গেলাম, তারপরে আমাদের কাজটা কি?
আপনি টিকে গেলেন, তারপরে আমরা আবার আপনাকে ওই যে ডকুমেন্ট গুলো আমাদেরকে সাবমিট করেছিলেন আফটার কারেকশনের পরে, আমরা ওই ডকুমেন্ট গুলা আবার যেগুলা, কারণ জাপানি ইমিগ্রেশনে যখন আপনি জমা দেন তখন একটা ডকুমেন্টের ভ্যালিডিটি থাকে, আপনি ইস্যু করার 90 দিন পার হয়ে গেলে ওই ডকুমেন্ট আনভ্যালিড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি এই দুইটাকে আমরা আবার রিইস্যু করতে বলি একেবারে ওই কারেন্ট ডেটে। আর বাকি ডকুমেন্ট গুলা তো সব ইস্যু করাই আছে, তো ওগুলা সহ আমরা ওগুলা ডিএচএল করে দিই জাপানে, আমাদের যে জাপান অফিস আছে ওখান থেকে রিসিভ করে, এবং আবার ডকুমেন্ট গুলাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজিয়ে তারপর স্কুলে সাবমিট করে দিই। আচ্ছা। এবং স্কুলে কিন্তু আবার রিভিউ করে, ফাইনাল রিভিউ। তো রিভিউ কিন্তু 3-4 বার হয়, আচ্ছা, যাতে কোনো ধরনের ভুল ডকুমেন্ট সাবমিট না হয়। স্কুলগুলো এগুলো আবার রিভিউ করে, এখানে ট্রান্সলেশনেরও কিছু কাজ আছে যেগুলো আমাদের জাপান অফিস করে থাকে, ট্রান্সলেশন সহ সাবমিট করতে হয়। ওইটা ইংরেজিতে থাকলেও ট্রান্সলেশন করতে হবে, বাংলায় থাকলেও করতে হবে, জাপানি ভাষায় ট্রান্সলেশন। এগুলো করে স্কুলে সাবমিট করার পর স্কুল এটা রিভিউ আবার করে কোনো সমস্যা না থাকলে তাহলে সেপ্টেম্বরের 15 বা 20-র মধ্যেই আপনার ইমিগ্রেশনে দিয়ে দেয়। তবে অনেকগুলো স্কুল করে এটা আসলে স্কুল অনুযায়ী একটু ভ্যারি করে সাবমিটেড ডেটটা। অনেকে মনে করে ডেডলাইন তো আরেকটু বেশি থাকে, অনেকে মনে করে আমি আগে সাবমিট করে দিই, আমার যেহেতু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। অনেক স্কুলগুলা কাগজ প্রিপারেশন করতে একটু সময় লাগার কারণে একেবারে ডেডলাইনের কাছাকাছি গিয়ে সাবমিট করে। এজন্য ওই সাবমিট ডেটটা আসলে মিড সেপ্টেম্বরেই ফাইনাল এরকম না, এখানে কিছু সময়ের আশপাশ অবশ্যই আছে। আচ্ছা, তার মানে সরকার ভাই আপনি বাংলাদেশ থেকে ডকুমেন্টস গুলো পাঠাইলেন, জাপানি স্কুলগুলা ডকুমেন্টসটা নিয়ে আবার চেক করে তারা ইমিগ্রেশনে সিওই এর জন্য অ্যাপ্লাই করবে। এবং এই সিওইটা সাধারণত কোন মাসের দিকে ইস্যু হয়? আমি যদি এপ্রিলে আসি, সেক্ষেত্রে সিইউটা আপনার এপ্রিল সেশনের জন্য প্রায় স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে ফেব্রুয়ারি মিড বা 20 আফটার 20, তখন থেকে এলিজিবিলিটি গুলো পর্যায়ক্রমে রিলিজ হতে থাকে। তো এলিজিবিলিটি যখন রিলিজ হয় অবশ্যই স্কুলগুলোর সাথে যোগাযোগ করে, আমাদের সাথে না। স্কুলগুলা যেহেতু প্রতিনিধিত্ব করতেছে এখানে, স্কুলের সাথে যোগাযোগ করে এলিজিবিলিটির যে হার্ড কপি গুলো আছে এটা স্কুলকে দিয়ে দেয়। তো এটার সময়কাল হচ্ছে ফেব্রুয়ারি 15 থেকে 20 এই জাতীয় সময়। আচ্ছা, তার মানে আমার স্কুল শুরু হওয়া মোটামুটি 50-60 দিন আগে জিনিসটা হয়। হ্যাঁ, 50-60 দিন। তারপরে আপনারা ওই স্কুলটা এলিজিবিলিটিটা বাংলাদেশে পাঠিয়ে দিবে আপনাদের কাছে, সে আমি যদি আপনার মাধ্যমে আসি আপনি আবার ওইটা আমাকে দিবেন, দিয়ে আমি ভিসা অ্যাপ্লাই করবো। অবশ্যই। তবে এখানে আরেকটু কাজ কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে আমাদের এখানে যারা ভর্তি হইলো তারা কিন্তু ওই যে 80,000 টাকা দিয়ে ভর্তি হইলো, তাই না? তারপরে সিওই ওঠার পরে, মানে এলিজিবিলিটি ওঠার পরে কিন্তু তাকে স্কুলকে টিউশন ফি সাবমিট করতে হবে। আচ্ছা। তো এই জন্য বাংলাদেশে তার একটা স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্ট ওপেন করতে হয় যে আসবে তার নামে। এটা কি ব্যাংক অ্যাকাউন্ট? ব্যাংক অ্যাকাউন্টে, বাংলাদেশের তফসিলি ব্যাংক যে কোনো ব্যাংকে সে করতে পারবে। এবং ওই অ্যাকাউন্ট থেকে স্কুল কিন্তু আপনাকে একটা রিসিট দিবে যে তোমার এত টাকা সাবমিট করতে হবে। তখন ওই রিসিট সহ অ্যাডমিশনের অ্যাপ্রুভাল যে লেটারটা, ওইটা সহ আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনি আপনার ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করবেন জাপানের স্কুলের অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, এইখানে একটা তাহলে জিনিস জিজ্ঞাসা করি, যেহেতু একটু ভুলে গেছিলাম। তার মানে আমি যেটা বুঝলাম যে আমরা অন্যান্য ভিসায়, ওয়ার্ক ভিসা কিংবা অন্যান্য ভিসা আসতে গেলে আমরা যেরকম একটা মাঝখানে থার্ড পার্টিকে টাকা দিয়ে দিই, তারপরে আল্লাহ বিল্লাহ করা শুরু করি, হইলো কি হইলো না, টাকাটা থাকলো। তার মানে এখানে আমাদের একটা যেটা ভালো আমি দেখলাম সেটা হলো যে আপনাকে আমি প্রথমে 81,000 টাকা দিয়ে কাজ শুরু করলাম, তারপরে সিওইটা যখন হইলো, বড় যে টাকাটা মানে স্কুলের টিউশন ফি, অ্যাডমিশন ফি, আদার্স যে খরচগুলা, সেগুলা আমি কোনো থার্ড পার্টিকে দিলাম না, আমি আমার অ্যাকাউন্ট থেকে জাপান স্কুলের যে আপনার ওদের যে ব্যাংকের যে ইনফরমেশনটা দিল আমি সেখানে টাকা পাঠিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে তো আমার রিস্ক অনেক কম। হ্যাঁ, কারণ যদি অ্যাক্সিডেন্টলি আপনার ভিসাটা না হয় সেক্ষেত্রে কিন্তু স্কুল আবার আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমি জানতাম না। এটা তো আপনার একটা ভালো ভালো কথা, কারণ আমরা যারা নরমাল মানুষ তারা চিন্তা করে যে আমার টাকার তো মার যেন না যায়। তার মানে আমি যেটা বুঝলাম যে
এখানে রিস্কটা তাহলে অনেক কম। আপনার যদি ভিসাটা নাও হয়, সেই এলিজিবিলিটি হইল, যে কোনো কারণেই ভিসাটা দিল না, সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ক্ষতিটা হচ্ছে ৮১,০০০ টাকা। ২০,০০০ টাকায় জাপানি শিখছেন, তো কোনো শেখা তো আর কোনো লস না, এটা তো আপনার স্কিল, ওইটা হচ্ছে আপনার স্কিল হয়ে গেল। তাহলে আপনার সর্বোচ্চ লসটা হচ্ছে যে আপনি ৬০,০০০ টাকা দিয়ে যে ফাইলটা প্রসেসিং করাইলেন, এইটা হচ্ছে আপনার সর্বোচ্চ লস, এর বাইরে আর কোনো লস নাই। তো এইটুক তো আমাদের রিস্ক নিতেই হবে। আমি তো জাপানে যদি স্বপ্ন দেখি, এখন বাংলাদেশে ৬০,০০০ টাকা আসলে কিন্তু ওইখানে কিন্তু ধরেন বাংলাদেশে একটা ডিএচএল পাঠাইতে কিন্তু প্রায় ৬০ থেকে ৭,০০০ টাকা অনেক টাকা লাগে। তারপরে ট্রান্সলেশনের খরচ আছে, তো ওগুলা কিন্তু ৬০,০০০ এর ভিতরে ইনক্লুডেড। তো এটা যদি আপনি ইন্ডিভিজুয়ালিও করতে চান, আপনাকে কিন্তু ওই ধরনের খরচ দিতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি করলে সেখানে ভুল করার সম্ভাবনা থাকবে, কারণ আপনি একটা কাজ অনেকবার করছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে জাপানের স্কুলগুলোতে এখন ইন্ডিভিজুয়ালি কেউ অ্যাপ্লিকেশন করলে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্কুলে, ওনার অ্যাপ্লিকেশন নিতে চায় না। কেন নিতে চায় না সেটা বলি। কারণ আমরা যখন এজেন্ট, অথরাইজ এজেন্ট হিসাবে যখন একটা ছাত্রকে দিই, তার কিন্তু আফটার যেই গ্যারান্টি, আফটার গ্যারান্টি বলতে আমি বলি তার কোনো শারীরিক সমস্যা হইলো বা তার অন্য আদার্স কোনো সমস্যা থাকলে ওই সমস্যা কিভাবে সমাধান করতে, ওই জন্য কিন্তু আমাদেরকে স্কুল ডাকে, এবং আমরা ওনাদেরকে অ্যাসিওর করি যে আমরা তোমাদেরকে আফটার সার্ভিসও দিয়ে যাব। মানে যে কোনো ধরনের সমস্যা হলে যাতে ওর ফ্যামিলির সাথে তোমরা যোগাযোগ করতে পারো, বা ও এই সমস্যা সমাধান করার জন্য কিভাবে সহায়তা করা যেতে পারে বিষয়গুলো। তো এই জন্য স্কুলগুলো সরাসরি কোনো ইন্ডিভিজুয়াল থেকে ফাইল নেয় না, কারণ তখন তো তাদের কোনো গ্যারান্টার থাকে না। তার মানে যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আমি ক্লিয়ার হলাম, এখন আমি কিন্তু অনেকটা আশ্বস্ত যে না, আমি এখন এইটুকু রিস্ক নিতেই পারি। কারণ বাংলাদেশে শুনি, আমি যেহেতু ২৬ বছর বাইরে, আমি অনেক কিছু জানি না বাংলাদেশে, শুনি যে একটা পিজা কিনতে নাকি এখন ২,০০০ টাকা লাগে, ১২০০ টাকা, ২,০০০ টাকা। জাপানের মতো, অলমোস্ট সেম লাইক জাপান, রাইট? নো চেঞ্জেস। আচ্ছা, এখন নেক্সট আমি যেটা বলতে যাচ্ছি, আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছি প্রসেসটা। আমরা তো জানি যে বাংলাদেশ থেকে এইখানে কেউ নিজের টাকায় পড়বে না। একটা বছরের আমরা টিউশন ফি দিয়ে আসবো, এখানে পার্ট টাইম জব করে চালাই নিব। তা আপনি যেহেতু রিসেন্টলি আসছেন ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমেই, আপনার কি মনে হয় যে এটা তো সম্ভব নাকি? অবশ্যই, যখন আপনি আসেন তখন তো অলরেডি ১ বছরের স্কুলের টিউশন ফি আপনি সাবমিট করে দিয়েছেন। সেক্ষেত্রে প্রথম ১ বছর আপনাকে কোনো ধরনের টাকা পরিশোধ করতে হয় না, কিন্তু আসার পর তো আপনি সপ্তাহে ২৮ ঘন্টা কাজ করার পারমিশন পাইতেছেন অলরেডি। তো এখানে যদি আপনি বাংলাদেশ থেকে ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে আসতে পারেন, ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে আপনি কনভারসেশন লেভেল পারেন, N5 এর পর N4 কোর্স, এটা কমপ্লিট করে আসার ফলে আপনি ভালো কোনো জায়গায় পার্ট টাইম জবের ব্যবস্থা খুব সহজেই করতে পারবেন, এবং ওইখানে আপনি সপ্তাহে ২৮ ঘন্টা কাজ করেও ১,৪০,০০০ ইয়েনের মতো আপনি সহজেই ইনকাম করতে পারেন। এবং আমি আরেকটা জিনিস শুনছি সরকার ভাই, আমি জানি না সত্যি কিনা, আপনার স্টুডেন্টরা যখন সামার ভ্যাকেশন কিংবা উইন্টার ভ্যাকেশন, লম্বা ভ্যাকেশন যখন স্কুল বন্ধ থাকবে, তখন তারা সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করতে পারবে। এটা কিন্তু একেবারে জাপানের ইমিগ্রেশন কর্তৃক অনুমোদিত, কারণ এখানে কোনো ধরনের ভুল নেই। এবং জাপানের, আপনি যেহেতু আমারও অনেক সিনিয়র, আপনি জানেন জাপানের উইন্টার ভ্যাকেশন এবং সামার ভ্যাকেশন গুলো অনেক লম্বা থাকে, প্রায় ১ মাস। তো ১ মাসে যখন আপনি প্রতি উইকে ৪০ ঘন্টা কাজ করবেন, তখন আপনার উইকলি আপনি ৫০,০০০ করে কামাচ্ছেন। তো যদি আপনি ৪ সপ্তাহ কাজ করেন, সেক্ষেত্রে আপনি ২ লাখ ইয়েন অনায়াসে কামাইতে পারবেন। এবং আমার ক্ষেত্রে আমি যেটা করছিলাম সরকার ভাই, অনেক আগে আমি যেটা করতাম, আমি কাজ করে টাকা জমাই ফেলতাম, কিন্তু পরের সেমিস্টারে টিউশন ফি দেওয়ার জন্য আমি ৩ মাস কাজ করে আমার মাথায় থাকতো পরের ১ বছরের টিউশন ফি আমি কিভাবে জমাবো। তো এইভাবে যদি আপনার মানে খুব প্ল্যান অনুযায়ী চলা যায়, আই থিঙ্ক ইটস ভেরি ইজি, নট সো ডিফিকাল্ট। এইটাই। তারপরে সরকার ভাই আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি। তার মানে যে আমরা ফেব্রুয়ারি থেকে সিওই পাওয়ার পরে ভিসার অ্যাপ্লাই করে তারপরে আমরা প্লেনে উঠে চলে আসলাম। আচ্ছা, এখন আমি টোটাল প্রসেসটাই আমাদের ভিউয়ারদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং আপনি দীর্ঘ একটা সময় দিলেন। আমার উদ্দেশ্য ছিল ভিউয়ারদেরকে, যেহেতু আমার কাছে অনেক ধরনের প্রশ্ন আসে, এবং আপনাকে আমি বলেছি যে আমাদের উদ্দেশ্যটা হলো আমাদের দেশের মানুষকে একটু হেল্প করা। কারণ জাপান লোক চায়, আমরা লোক দিতে পারি না। সামথিং রং ইজ দেয়ার। আমি জানি না হোয়ার দ্য ফল্ট ইজ হ্যাপেনিং,
বাট সামথিং রং ইজ দেয়ার। অবশ্যই। জাপান লোকের জন্য পাগল, আমি দেখি কেয়ার গিভার SSW তে লোকের জন্য পাগল, কিন্তু বাংলাদেশ লোক দিতে পারে না। হাউ ইটস পসিবল? তে যেটা আমি বলতে চাইলাম যে আমাদের এখানে সুযোগ আছে এখনো প্রচুর। জাপানের লোক সংখ্যা প্রচন্ড ভাবে কমে যাচ্ছে এবং এরা এটা চাচ্ছে যে আমেরিকার মতো উল্টাপাল্টা লোক না ঢুকায়, স্টুডেন্ট আসবে, স্কিলড ওয়ার্কার আসবে, তারা ভাষা জেনে আসবে, তারা যেন জাপানের জন্য বোঝা না হয়, বা জাপানও তাদের জন্য যাতে বোঝা বোঝা না না হয়। এইভাবে একটা কিন্তু আমি যেটা ফিল করি যে তারা একটা সমাজ বানানোর চেষ্টা করতেছে। তার মানে আমি যেটুকু জানি যে আর আপনার 50 বছরে জাপানের লোক সংখ্যা অর্ধেকে নেমে আসবে। এখন আছে 12.5 কোটির মতো, 6.5 কোটিতে নেমে আসবে। তো এদের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার, টোটাল ইন্ডাস্ট্রিজ, এটা সাপোর্ট দিতে গেলে প্রচুর লোক দরকার। অবশ্যই। তো আজকে ভিউয়াররা, আগে আপনাকে থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ সরকার ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমি ভিউয়ারদের বলবো না যে আপনার স্কুলের মাধ্যমেই তারা আসুক, কিন্তু আমার যেটা মনে হয় যে তারা তাদের মতো বিচার বিবেচনা করে যদি আপনার স্কুলে যেতে চায়, আসতে চায়, আপনি অবশ্যই তাদের সাপোর্ট দিবেন। অবশ্যই। আমার আপনার কাছে রিকোয়েস্ট এইটুক। হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। এবং আমি আপনার ভিউয়ার্সদের শেষে কিছু কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, অবশ্যই অনেক ধরনের কনসাল্টিং ফার্ম আছে। আমরা কখনোই বলবো না আপনি আমাদের কাছে আসেন, তবে আমাদের কাছে প্রসেসিং না করেও আপনি যদি কোনো ইনফরমেশন জানতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটও আছে। তো www.kizuna.com.bd এটাতে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের মতো করে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে অবশ্যই যাকে দিয়ে প্রসেসিং করান তার সম্পর্কে একটু জেনে নেবেন, কারণ এটাতে আপনি যাতে ভবিষ্যতে আপনি ক্ষতির সম্মুখীন না হন। এজন্য অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকলো সঠিক পন্থায় ভিসা প্রসেসিং করেন এবং আপনার সফলতা আপনি যাতে কনফিডেন্ট থাকেন যে না আমি সফল হব ইনশাআল্লাহ। বাকিটা অবশ্যই রিজিক আছে, যেখানে আপনি রিজিক না থাকলে আসতে পারবেন না। তো এই জন্য অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং অবশ্যই আপনি যে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে আসতেছেন ওইটা সম্পর্কে আপনাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে নিজেকে। আপনি মনে করেন যে আমি এজেন্টের কাছে গেছি, সে যা বলতেছে সবই ঠিক, এটা কিন্তু কখনোই মনে করবেন না। অবশ্যই আপনি আপনার মতো করে খোঁজ খবর নিয়ে তারপরে এই পদ্ধতিতে সংযুক্ত হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আবার। তো ফাইনালি আমাদের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে একটু বড় হলেও আপনারা এই একটা ভিডিও দেখলেই আপনি এন্ড টু এন্ড বুঝে ফেলছেন যে আপনাকে কি করতে হবে। এবং আমার চ্যানেলে যেটা আমি সবসময় বলার চেষ্টা করি, আমি 50-এর কাছাকাছি একজন মানুষ, যারা 20-22 বছর, তার আপনাদের বাবার বয়সী একজন মানুষ। সুতরাং আমার উদ্দেশ্যটা হলো যে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে শেয়ার করা। এবং সরকার ভাই যেটা বললো, আমি কখনোই বলবো না যে আপনারা ওনার মাধ্যমে আসবেন, তাহলে আমি বায়াসড হয়ে যাব, আমি এটা কখনোই বলবো না। আপনারা আপনাদের মতো মার্কেট রিসার্চ করবেন এবং সরকার ভাই যেটা বললো, আপনি ওনার মাধ্যমে না আসলেও কিছু যদি জিজ্ঞাসা করার থাকে ওনাদের ওয়েবসাইটে যাবেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমরা চাই, আমি যেটা বললাম যে জাপানের লোক দরকার, আমরা লোক দিতে পারি না, এই সমস্যাটা আমরা কিছুটা হলেও সমাধান করব। আপনি এভাবে চিন্তা করেন, আপনি যদি একজন বাংলাদেশি আসতে পারেন, বাংলাদেশে অ্যাভারেজে একটা ফ্যামিলিতে 5-6 জন মানুষ থাকে, আপনি একটা ফ্যামিলিকে টেনে তুলতে পারবেন। তো এইটা তো আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। এবং আমরা সিনিয়র ভাইরাও আছি, আপনারা এখানে আসলে আমাদের যে কোনো সমস্যাতেই তো আমরা আপনাদের হেল্প করব। তো আজকে আর বড় করব না, আমি আশা করি আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনায় এবং সরকার ভাইয়েরও সুস্বাস্থ্য কামনায় আপনার প্রতিষ্ঠান আরো অনেক বড় হোক, আপনি বাংলাদেশের সেবা করবেন, এটাই আমার এক্সপেকটেশন আপনার ছোট ভাই হিসাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।